আমি একটু আসতে চাই ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার কাছে। সেটি হচ্ছে জামায়াতের আমির তিনি বলেছে যে জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক এবং ডাকাতি করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। দুটি প্রশ্ন, আপনারা মনে করছেন জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক এবং ডাকাতি করা হয়েছে? আর গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলছেন, আপনারা কি মনে করেন যে বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করবে না? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে আমাকে ইনভাইট করার জন্য এবং আমার সহ আলোচক বিন্দু এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে মৌলিক অধিকার বা মৌলিক সংস্কারগুলো উপেক্ষা করাটা হচ্ছে একটা আত্মঘাতমূলক সিদ্ধান্ত, যেটার একটা পরিষ্কার কোনো রোডম্যাপ আমরা বর্তমান সরকারের সংসদের কোনো আলোচনা সরকারি দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। এখন আমরা একটু হিস্ট্রি যদি দেখি, যেমন ব্রিটিশ আমলে কিন্তু কোনো সংবিধান ছিল না। আমরা যখন 47-এ দুটো দেশ ভাগ হলো, 47-এর পরে 2 বছর পরে ভারত একটা সংবিধান প্রণয়ন করলো। 10 বছর লাগলো পাকিস্তানের আরেকটা সংবিধান পেতে। কিন্তু ওই সময় 71-এ সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বললো কে? জামাত। কেন? সংবিধানের দোহাই দিয়ে তারা পাকিস্তানের যেমন নাই সেগুলোকে উপেক্ষা করে একক পাকিস্তান রাখতে চাইছিল, যার কারণে তারা উপেক্ষিত হয়েছিল এবং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে এগুলোর এক্সপ্লেনেশন দিতে পারেনি। এরপর 71-এর পরে যখন 72-এ আসলো, সবচেয়ে সংবিধানের কথা বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নিজের সংবিধানের দোহাই দিয়ে একবার প্রধানমন্ত্রী, একবার রাষ্ট্রপতি হলেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েম করলেন সংবিধানের দোহাই দিয়ে, তিনি উপেক্ষিত হয়ে গেলেন। এরপর 75 আসলো, 75-এর পরে মরহুম জিয়া রহমান আসলেন, এরশাদ আসলেন, এখানে অনেক সংবিধানের কথা আসলো। দিন শেষে কিন্তু সব চলে গেল। 1990 যখন গণ অভ্যুত্থান হলো, তখন কিন্তু অনেকগুলো টাস্ক ফোর্স হলো। কেন? দেশে যেন আর স্বৈরাচার না আসে, সামরিক বাহিনী যেন ক্ষমতায় না আসে। কিন্তু সেই টাস্কফোর্সগুলোর কথাগুলো যখন তারপরে বিএনপি ক্ষমতায় আসলো, তারা কিন্তু বাস্তবায়ন করলো না। এরপর 96-এ সবচেয়ে বেশি সংবিধানের কথা বললো বিএনপি। তারা তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবে মানবে না সংবিধানের দোহাই দিয়ে, ঠিকই কিন্তু তারা ছিটকে গেল। তত্ত্বাবধায়ক সরকার মানতে হলো। এখন কিন্তু তারাই সবচেয়ে বেশি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। এরপর ধরেন আপনি গত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2024 সবচেয়ে বেশি সংবিধানকে সবচেয়ে বেশি সম্মান করে, সংবিধানকে সবচেয়ে বেশি মাথার উপর রাখে তাজ হিসেবে কারা রাখলো? ফ্যাসিস্টরা। কেন? তারা সংবিধানের দোহাই দিয়ে তাদের যে ফ্যাসিজম সেটাকে বাস্তবায়ন করা অনেক সোজা। এই জন্য এখন দেখেন একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, 1400 তাজা প্রাণ ঝরে গেল, হাজারো হাজারো ছেলে পেলে পঙ্গুত্ব বরণ করলো। এরপরে সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হলো কি এই জিনিসগুলো আমরা করব। 47টা বা 48টা ইস্যু ছিল, যেখানে বিএনপির ডিসেন্ডিং ছিল, যদিও বা জামাতেরও কিছু ডিসেন্ডিং ছিল। কিন্তু এই ডিসেন্ডিং গুলোর পরে কি হলো? সবাই মিলে গণভোট হলো। এখন বিএনপি বলতে পারে আমি গণভোট বা আমি এটা মানি না, আমি ডিসেন্ডিং ছিল। তারা তো সংসদে কোথাও বলছে না স্পেসিফিকলি আমি এইভাবে বাস্তবায়ন করবো না, কিন্তু এইভাবে বাস্তবায়ন করবো, এতদিনের মধ্যে বাস্তবায়ন করব, সে কথাটা তারা স্পেসিফিকলি বলছে না। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এটাই হচ্ছে অনৈতিকতা, একটা বহিঃপ্রকাশ। তাদেরকে ডিসক্লোজ করতে হবে। এখন দেখেন বিএনপি সবচেয়ে বেশি সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধানকে মানছে, সংবিধানের বাইরে তারা বের হবে না। তাহলে এই যে রক্ত, একাত্তরে স্বপ্নভঙ্গের 71 অনেক মানুষ, লাখো মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ জীবন দান করেছে। সেখানে আমরা বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়েছে। 24-এ এসে আবার ছাত্ররা জীবন দিল। আবারও যদি আবার রক্ত দেওয়ার মতো পথ তৈরি করে, তাহলে তো সমস্যা। তাদেরকে বলতে হবে যে আমরা কিভাবে করে এটা বাস্তবায়ন করব। আমরা এই প্রশ্নের উত্তর নিব আমাদের অতিথির কাছ থেকে।